নয়েজ হয় সাথে সাথে বলবেন। সো আমরা একটু দ্রুত যাব। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা অ্যান্টিবডি স্ক্রিনিং এবং আইডেন্টিফিকেশন কিভাবে করব? আমরা স্ক্রিনিং সেল আমরা স্ক্রিনিং সেল এবং প্যানেল সেল দ্বারা আমরা কমার্শিয়ালি প্রিপেয়ার করা থাকে ও রেড সেলের সাথে হুইচ স্পেসিফিক ডিস্ট্রিবিউশন অফ ব্লাড গ্রুপ অ্যান্টিজেন স্ক্রিনিং সেল কন্টেইন 2 to 3 ডিফারেন্ট সেল। আমরা যে স্ক্রিনিং সেলের কথা বলতেছি এটা কমার্শিয়ালি প্রিপেয়ার, এটার সাথে 2 থেকে 3 ধরনের অ্যান্টিজেন কম্বাইন অবস্থায় থাকতে পারে। এবং প্যানেল সেল, প্যানেল সেলটা হলো অ্যাপ্রক্সিমেটলি 10 to 20 ডিফারেন্ট সেল কম্প্যাক্ট অবস্থায় থাকে। ধরেন কম্প্যাক্ট অবস্থায় বলতে কি, প্যানেল সেল 1 সেটার ভিতরে আছে ও, প্যানেল সেল 2 সেটার ভিতরে আছে আরএস, প্যানেল সেল 3 সেটার ভিতরে আছে ডি, প্যানেল সেল 4 সেটার ভিতরে আছে ডাফি, ডাফি এ, প্যানেল সেল 5 সেটার ভিতরে আছে ডাফি বি। অর্থাৎ এই যে প্যানেল সেলটা আমি বলতেছি, এই প্যানেল সেলটা হইলো, এই প্যানেল সেল বলা হয় কারণ একটা সিরিজ অফ অ্যান্টিজেনের একটা এটাকে কি বলা হয়, সিরিজ অফ অ্যান্টিজেনের আমরা বোতল বলা হয়। এটা ছোট ছোট মানে কি বলে অ্যান্টিজেন বোতল পাওয়া যায়, রেড সেলের বোতল পাওয়া যায়। তো এই যে প্যানেল সেলটা হইলো 10 থেকে 20টা একসাথে কম্প্যাক্ট অবস্থায় প্যানেল অবস্থায় থাকবে। আর স্ক্রিনিং সেল যেটার ভিতরে হচ্ছে গিয়ে আমার 2 থেকে 3 ধরনের ডিফারেন্ট সেল থাকবে। স্ক্রিনিং সেলটা কি করি, স্ক্রিনিং সেল মিক্সড উইথ প্যাশেন্ট সিরাম। আমরা স্ক্রিনিং সেলটা হচ্ছে গিয়ে প্যাশেন্ট সিরামের সাথে মিক্স করব। বলেন। ওকে, স্ক্রিনিং সেলটা হচ্ছে মিক্সড উইথ প্যাশেন্ট সিরাম, সিরাম অর প্লাজমা সেল মিক্সচার ইজ টেস্টেড এট ভেরিয়াস টেম্পারেচার্স। আমরা যখন সেল এবং সিরাম যখন মিক্স করব তখন হচ্ছে গিয়ে আমরা ভেরিয়াস টেম্পারেচারে সেটা অবজার্ভ করব। ভেরিয়াস বলতে কোল্ড এবং ওয়ার্ম, 2 ধরনের টেম্পারেচারে তাকে দেখব। উইথ ডিফারেন্স ইনহ্যান্স মিডিয়া, এবং সাথে ডিফারেন্ট ডিফারেন্ট ইনহ্যান্স মিডিয়া লাইক পেক পেক এবং এনজাইম, এবং এন উইথ অ্যান্টি গ্লোবুলিন রিয়েজেন্ট, যেমন আমরা এইচজি রিয়েজেন্ট ব্যবহার করব। যেমন ইনডাইরেক্ট অ্যান্টি গ্লোবুলিন টেস্ট দ্বারাও আমরা আইডেন্টিফাই করব। অর্থাৎ আমরা স্ক্রিনিং সেল দ্বারা বেসিক্যালি আমরা হচ্ছে কি পেশেন্টের হচ্ছে কি সেল, পেশেন্টের সিরাম এবং হচ্ছে কি সেল আমরা মিক্স আপ করবো, মানে ওই যে স্ক্রিনিং সেল এবং পেশেন্টের সিরাম মিক্সার করব। মিক্সার করার পরে তাকে ভেরিয়াস টেম্পারেচারে দেখবো, ইনহ্যান্স মিডিয়া ব্যবহার করব এবং অ্যান্টি হিউম্যান গ্লোবুলিন টেস্টের মাধ্যমে আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করব কোনো আনএক্সপেক্টেড অ্যান্টিবডি সেখানে উপস্থিত আছে অথবা নাই। পেশেন্ট সিরাম অর প্লাজমা মে অলসো বি টেস্টেড এগেনিস্ট ওন সেল। আমরা পেশেন্টের যে সিরাম সেটা তো চেক সেলের সাথে আমি টেস্ট করলাম, এবং পাশাপাশি তার নিজের সেলের সাথে আমি সেইটা টেস্ট করব। এইটাকে বলা হয় অটো কন্ট্রোল। পেশেন্ট সিরাম or plasma may also be tested against own cell, এটাকে বলা হয় অটো কন্ট্রোল, টু ডিটারমাইন দ্য প্রেজেন্স অফ অটো অ্যান্টিবডি। আমরা একটু আগে গ্রাফিক্যাল ভাবে দেখাইতেছিলাম যে অটো কন্ট্রোল কিভাবে ডিটারমাইন করা হয়। এবার আসেন আইএটি, ইনডিরেক্ট অ্যান্টিগ্লোবুলিন টেস্ট। ইনডিরেক্ট অ্যান্টিগ্লোবুলিন টেস্টটা কি? অ্যান্টিবডি অ্যাটাচ টু করসপন্ডিং অ্যান্টিজেন, অ্যান্টিবডি অ্যাটাচ করা থাকে করসপন্ডিং অ্যান্টিজেন অন রেড সেল, রেড সেলের গায়ে লেগে থাকে এট 37 মে বি সিন হেমোলাইসিস। এবং যখন 37-এ যায় বা ভেরিয়াস টেম্পারেচারে যায় তখন এই যে অ্যান্টিবডি গুলো আছে তারা হচ্ছে গিয়ে হেমোলাইসিস করে। এর আগে কিন্তু করে না, তার সুইটেবল যখন টেম্পারেচারে যায় তখন গিয়ে সে আস্তে 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 আস্তে
আরবিসি কে ডিস্ট্রয় করতে থাকে। এক্সেস সিরাম অর অ্যান্টিবডি রিমুভ বাই স্যালাইন ওয়াশ। কেন কেন বলেন তো, এনিওয়ান? আমরা ফ্রি শীটে ফ্লোটিং, দেখাইছি। হ্যাঁ ভাই বলেন। বলছিলাম ফর ফ্রি ফ্লোটিং ওয়াশ আউট যেটা আর কি। এক্স্যাক্টলি, ফ্রি ফ্লোটিং কোনো অ্যান্টিবডি যাতে না থাকে তাকে আমি এক্সেস সিরাম, কারণ সিরামাতে অ্যান্টিবডি থাকে এবং তারা তো ফ্লোটিং অবস্থায় থাকবে। হ্যাঁ, মানে একটা হলো সেলের সাথে অ্যাটাচ অবস্থায় থাকতে পারে, এটা সিগনিফিকেন্ট। আবার থাকে যে কিছু ফ্রি ফ্লোটিং অবস্থায় থাকে, অর্থাৎ এক্সেস সিরাম অর অ্যান্টিবডি রিমুভ বাই স্যালাইন ওয়াশ। আমরা স্যালাইন ওয়াশের মাধ্যমে এই যে ফ্রি ফ্লোটিং যারা আছে তাদেরকে ওয়াশ আউট করে দিব। Inadequately washing may be cause a false negative anti-human globulin residual antibody and other globulin neutralize the reason। ব্যাপারটা হলো যদি ইনঅ্যাডিকুয়েট অবস্থায় আপনি যদি ওয়াশটা করেন, সেক্ষেত্রে রেসিডুয়াল কোনো যদি অ্যান্টিবডি থাকে, সেই অ্যান্টিবডি গুলো ওই অ্যান্টি হিউম্যান গ্লোবুলিনটাকে গ্রেপ করে দিবে। গ্রেপ করে দিলে সে মানে নিউট্রালাইজ হয়ে গেল, মানে ওই অ্যান্টি হিউম্যান গ্লোবুলিন কাজ হলো যেখানে অ্যান্টিবডি পাবে তার সাথেই গ্রেপ করবে। এখন ফ্রি ফ্লোটিং অবস্থায় যদি কেউ থাকে, ও প্রথমে ফ্রি ফ্লোটিং অবস্থায় যারা আছে তাদের সাথে বাইন্ড করে ফেলবে। বাট আরবিসির সাথে যারা অ্যাটাচ ছিল, এই অ্যাটাচ আরবিসির সাথে গিয়ে সে বাইন্ড করতে পারবে না। তখন তার মানে কি, এই অ্যান্টি হিউম্যান গ্লোবুলিনটা নিউট্রালাইজ হয়ে গেল, কার্যক্ষমতা কমে গেল। অ্যান্টি গ্লোবুলিন অ্যাডেড and bind to antibody on cell। আমরা অ্যান্টি গ্লোবুলিনটা অ্যাড করব, বাইন্ড, এবং সে বাইন্ড করবে and bind to antibody on the cell and basically যখন অ্যান্টি গ্লোবুলিনটা আমি অ্যাড করব তখন ওর টার্গেট থাকবে যে আরবিসির সাথে, মানে সে সেলটা তো আমি ওয়াশ করে নিছি, যদি আরবিসির সাথে অ্যাটাচ অবস্থায় কোনো অ্যান্টিবডি থাকে তার সাথে গিয়ে অ্যান্টি গ্লোবুলিন বাইন্ড করবে। পজিটিভ রিয়াকশন ইজ ইন্ডিকেট অ্যাগ্লুটিনেশন। যদি অ্যাগ্লুটিনেশন হয় তার মানে সেটা পজিটিভ। অর ডিক্রিজ ইন সাইজ অন বটম ডিউ টু হেমোলাইসিস অ্যান্ড 37। সেক্ষেত্রে ওই ওই অ্যাগ্লুটিনেশনের সাইজটা ছোট হয়ে যেতে পারে, ওই যে যখন 37-এ যাবে হেমোলাইসিস হয়ে সেটা ছোট হয়ে বটমে আমি দেখতে পারি। আমরা চেকসেল ব্যবহার করব, চেকসেল আমরা চেকসেল এন্ড আইজিজি সেন্সিটাইজ সেল। চেকসেল কারা? তারা অলরেডি, তার মানে ক্যারেক্টারটা কি, তাদের ক্যারেক্টারটা হলো ডেভিলের মতো, তারা অলরেডি আইজিজি দ্বারা সেন্সিটাইজ, তারা আরবিসির সাথে অ্যাটাচ অবস্থায় আছে। আর অ্যাডেড টু এনি নেগেটিভ টেস্ট, যখন আমি কোনো অ্যান্টি হিউম্যান গ্লোবুলিন মানে আইএটি যখন নেগেটিভ পাবো, তখন আমি অবশ্যই চেকসেল ব্যবহার করব। চেকসেলটা হলো তারা যারা আইজিজি সেন্সিটাইজ থাকে, শুড গিভ পজিটিভ রিয়াকশন। আমাদের এই চেকসেল অবশ্যই পজিটিভ রিয়াকশন দিতে হবে। অ্যান্টি হিউম্যান গ্লোবুলিন ওয়াজ অ্যাডেড অ্যান্ড নট নিউট্রালাইজ। আমি ল্যাবে কাজ করার পরে সময় অ্যান্টি হিউম্যান গ্লোবুলিন দিতে ভুলে গেছি, তখন এটা নেগেটিভ আসতে পারে। তার মানে যদি অ্যান্টি হিউম্যান গ্লোবুলিন আপনি দিয়ে থাকেন অথবা সেটা যদি নিউট্রালাইজ না হন, তখন অবশ্যই চেকসেল দ্বারা পজিটিভ হবে। এইটা হইলো আইএটি। মজার একটা জিনিস। এবার আসেন এখানে, ও আচ্ছা, এনজাইম ট্রিট হবে কাকা। এনজাইম ট্রিট হবে মানে পড়াটা কিন্তু আমরা রিপিট করতেছি, গতকালকের শীটে আমরা যেটা দেখছি আপনাদের বইয়ের সাথে মানে এখন পরিচিতিটা করায় দিচ্ছি। আমরা এনজাইম দ্বারা ট্রিট করতেছি কি, পেপসিন, পেপিন, ট্রিপসিন, ব্রোমানিন। সেল আর অ্যাভেলেবল টু কম্পেয়ার উইথ প্যানেল রেজাল্ট আনট্রিটেড সেল। প্যানেল সেলটা কি, প্যানেল রেজাল্ট। কম্পেয়ার এনজাইম, এনজাইম ট্রিটেড অ্যান্ড আনট্রিটেড সেল। আমরা কম্পেয়ার করব, কারণ কি এনজাইম দ্বারা কোনটা ট্রিট হলো এবং কোনটা ট্রিট হলো না। যদি ধরেন
কেল অ্যান্টিবডি পজিটিভ হলো, কেল অ্যান্টিবডি যদি পজিটিভ হয় তাহলে আমি যখন এনজাইম দ্বারা ট্রিট করব তখন কেল না সরি কিট যদি পজিটিভ হয় তখন কিট, আইপি, লুইস, আরএস এরা ইনহ্যান্স হবে। যদি স্পেসিফিক অ্যান্টিবডি থাকে, এই 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 যদি মানে এই স্পেসিফিক অ্যান্টিবডি যদি পজিটিভ হয় এবং আমি এনজাইম ইউজ করি, সেক্ষেত্রে রিঅ্যাকশনের রেটটা বেড়ে যাবে। বাট সেক্ষেত্রে আমি যদি ডাফি এমএনএস যদি অ্যান্টিবডি আইডেন্টিফিকেশন করি, সেক্ষেত্রে যদি আমি এনজাইম দেই সেটা দ্বারা ডিস্ট্রয় হয়ে যাবে। আবার কথা আছে ডোজেসটা কি? আরএস, এমএনএস, কিডের ভিতরে জেকে এ, জেকে বি, ডাফি এ, ডাফি বি এরা ডোজেস ইফেক্ট শো করবে। স্ট্রেন্থ রিঅ্যাকশন অফ মে সেপারেট মাল্টিপল অ্যান্টিবডি, যদি রিঅ্যাকশনের স্ট্রেংথটা যদি বেশি থাকে, একটু আগে বলতেছিলাম যে মাল্টিপল অ্যান্টিবডি মানে স্ট্রেংথ অফ রিঅ্যাকশন মে সেপারেট মাল্টিপল অ্যান্টিবডি, সেক্ষেত্রে মাল্টিপল অ্যান্টিবডির উপস্থিত থাকতে পারে। প্যানেল উইথ 1+ and 3+ reaction may be mean 2 or different antibody। তো রিঅ্যাকশনটা যদি 1+ and 3+ হয় তাহলে আমরা বুঝতে হবে যে সেখানে মাল্টিপল অ্যান্টিবডি থাকে। যেমন যেটাতে কাইন্ড অফ অ্যান্টিবডি থাকে, রিঅ্যাকশনের স্ট্রেংথটা কম হবে, অথবা ডোজেজ ইফেক্ট যদি কম থাকে রিঅ্যাকশনের স্ট্রেংথটা কম হবে। যদি ডোজেজ ইফেক্ট যদি ডাবল থাকে রিঅ্যাকশনের গতিটা বাড়বে। যদি সেখানে কি বলে ডিফারেন্ট মানে মেনি কাইন্ড অফ অ্যান্টিবডি থাকে, রিঅ্যাকশনের স্ট্রেংথটা বাড়বে। ফেজ অফ রিঅ্যাক্টিভিটি আমরা একটা চার্টের কথা বলতেছিলাম, চার্ট এখানে দেখবো না। অটো কন্ট্রোল, ইফ অটো কন্ট্রোল পজিটিভ, যদি অটো কন্ট্রোল পজিটিভ হয় মে ইন্ডিকেট দ্য ডিলে ট্রান্সফিউশন রিঅ্যাকশন। লাস্টের শীটে আমি যেটা দেখাইছিলাম, যদি অটো কন্ট্রোল পজিটিভ হয়, মানে এখানে একটু ব্যাপার আছে, অটো কন্ট্রোল যদি পজিটিভ হয়, প্যানেল সেল যদি নেগেটিভ হয়, অটো কন্ট্রোল যদি পজিটিভ হয়, প্যানেল সেল যদি নেগেটিভ হয়, তাহলে আমার বুঝতে হবে যে আমি অটো কন্ট্রোল পজিটিভ পেলাম, বাট প্যানেল সেল দ্বারা আমি আইডেন্টিফাই করতে পারতেছি না যে কোন টাইপের অ্যান্টিবডির উপস্থিতি আছে। তার মানে এইখানে কাইন্ড অফ অ্যান্টিবডি আছে যারা পরবর্তী সময় রিঅ্যাকশন করবে। তার মানে এটা ডিলে ট্রান্সফিউশন রিঅ্যাকশন হতে পারে। ইফ পজিটিভ অ্যালং উইথ অল প্যানেল সেল, যদি সব প্যানেল সেলের সাথে যদি সে রিঅ্যাক্ট করে, অটো অ্যান্টিবডি মে বি ইন্ডিকেট। প্যানেল সেলের যদি হচ্ছে ইন্ডিকেট করে, প্যানেল সেল যদি পজিটিভ হয়, সেক্ষেত্রে আমার বুঝতে হবে যে অটো কন্ট্রোলের পাশাপাশি সেখানে অটো অ্যান্টিবডি আছে, মানে সরি অটো কন্ট্রোল যদি পজিটিভ হয় সেক্ষেত্রে আমার বুঝতে হবে যে সেখানে অটো অ্যান্টিবডির উপস্থিতি আছে। প্যানেল সেল দ্বারা অটো অ্যান্টিবডি গুলাকে আইডেন্টিফাই করলাম। প্রি ওয়ার্ম টেকনিকটা কি? আফটার প্রুভিং no significant antibody also present, eliminate the reaction and cold antibody। আমি হচ্ছে গিয়ে যখন টেস্ট করতে গেলাম তখন হচ্ছে গিয়ে আমি কোন সিগনিফিকেন্ট অ্যান্টিবডি খুঁজে পাচ্ছি না, তখন আমার বেসিক্যালি ওই যে কোল্ড অ্যান্টিবডি যারা আছে তারা তো মানে রিঅ্যাকশনটা ঠান্ডায় ভালো করবে, অথবা কোন জায়গায় যদি মাস্কিং অবস্থায় থাকতে পারে, মানে দেখা গেছে যে আপনার ইমিডিয়েট স্পিনে রিঅ্যাকশনের রেটটা আপনি পাচ্ছেন না, রিঅ্যাকশন পাচ্ছেন না, সেক্ষেত্রে আমরা বুঝতে হবে যে সেখানে কোল্ড অ্যান্টিবডি আছে। সেক্ষেত্রে আমরা ওই সিরাম এবং প্লাজমাটাকে মানে ওয়ার্ম সিরাম অ্যান্ড সেল সেপারেটলি 37 বিফোর দ্য মিক্সিং টুগেদার, তাদেরকে একসাথে করার আগে তাদেরকে হচ্ছে গিয়ে আলাদা করে 37 মিক্স করে নিব, ওয়াশ উইথ ওয়ার্ম স্যালাইন টু ফার্দার টেস্টিং ক্রসম্যাচ অর প্যানেল সেল। বেসিক্যালি আমরা ওই ওয়ার্ম অ্যান্টিবডি গুলাকে আইডেন্টিফাই করার জন্য তাকে প্রি ওয়ার্ম করে নিব, এবং তাকে হচ্ছে কি ক্রসম্যাচ অথবা প্যানেল সেলের জন্য যখন আমি প্রিপেয়ার করব তখন ওই স্যালাইনটাও হচ্ছে গিয়ে আমার ওয়ার্ম স্যালাইন ব্যবহার করব। অ্যান্টিজেন টাইপ পেশেন্ট, অ্যান্টিজেন টাইপ দ্য পেশেন্ট মাস্ট বি নেগেটিভ ফর, আচ্ছা আমার যখন কোনো কারণে যদি অ্যান্টিবডি ডিটেক্ট হয়, পেশেন্টের অবশ্যই অ্যান্টিজেন যাতে নেগেটিভ থাকে। যদি অ্যান্টিজেন যদি নেগেটিভ না থাকে তাহলে আমার সেক্ষেত্রে অটো অ্যান্টিবডি হয়ে সেখানে আমার ডিলে ট্রান্সফিউশন রিঅ্যাকশন করার সুযোগ আছে। এবার আসেন ইনহ্যান্সমেন্ট মিডিয়া।
আমরা বোভান অ্যালবুমিন ব্যবহার করতে পারি। বোভান অ্যালবুমিন কি করে সেটা কি শীটে ছিল? অ্যালবুমিন পি কি করে? জি ভাইয়া, ছিল ছিল। ওকে, তাহলে ওভারভিউ দিয়ে যায়। আমরা বোভান অ্যালবুমিন ব্যবহার করতে পারি, সেক্ষেত্রে অ্যান্টিবডি আপটেকটা বেড়ে যায়। আমরা লিজ ব্যবহার করতে পারি, অ্যান্টিবডি আপটেক বেড়ে যায়, ইনকিউবেশন পিরিয়ডটা কমায় দেয়। এনজাইম কি করে? এনজাইম হচ্ছে গিয়ে যেটা পটেনশিয়ালকে কমায় দেয়, অ্যাগ্লুটিনেশনকে আপটেক করে এবং হচ্ছে গিয়ে ডিস্ট্রয় করে এমএনএস ডাফি এ কে সে ডিস্ট্রয় করে এবং এবং রিঅ্যাকশনের গতিটা বাড়ায় দিবে। আর এই স্কিড লুইস অ্যান্টিবডি রিঅ্যাকশনের গতিটা বাড়ায় দেবে। পেক কি করবে? পেক হচ্ছে গিয়ে অ্যান্টিবডি আপটেকটাকে বাড়ায় দিবে। এইটা হইলো কাজ। মানে আমরা জাস্ট এক পেজ 2 দিনে পড়লাম, এক পেজ। এই একটা রিমেম্বার 4টা পড়ে নেবেন। পিবি ফেসিন্দা লুক্সেমবার্গ, এটা পিবি ফেসিন্দা লুক্সেমবার্গ, প্যাপিন ব্রোমিন ফেপসিন, এটা একটু দেখে নিন। হ্যাঁ, এটা আমার মনে নাই এটা কিভাবে কি মুখস্থ করতে হয়, সুন্দরভাবে দেখে নিন। কাটলো কি, কাটার পরে বের হয়ে আসলো, এটা ইনহ্যান্স হলো, একটু দেখে নিন মাথা খাটিয়ে। এইবার আসেন অ্যান্টিজেনের ক্যারেক্টারিস্টিক। অলরেডি এগুলো আমরা অ্যান্টিজেনের ক্যারেক্টারিস্টিক প্রত্যেকটা গ্রুপ যখন পড়ছি তখন অলরেডি এটা নিয়ে আলোচনা করছি। অ্যান্টিজেনের ক্যারেক্টারিস্টিকটা কি, ডোজেজ ইফেক্টটা কি হবে? ও আছেন না নাই? জি এগুলো ভাইয়া, সহজ আছে। জিনিস। জি ভাইয়া। হ্যাঁ, এটা একটু সহজ জিনিস, অলরেডি আমরা এটা কালকে থেকে আলোচনা করতেছি, এই জন্য আপনাদের রিভিউ নিচ্ছি না। এবার আসেন ডোজেজ ইফেক্ট কারা করে, ডোজেজ ইফেক্ট শো করে। ডোজেজ ইফেক্টটা মনে আছে? ডোজেস ডোজেস এটা ডাবল ডোজেস, এম আর একটা হইলো এম, তাহলে এটা হলো সিঙ্গেল ডোজেস। ওকে, যাদের অ্যান্টিজেনিসিটি, যাদের ডোজেস ইফেক্ট বেশি তাদের রিঅ্যাকশনে ইনহ্যান্সেও বেশি হবে। ডোজেস ইফেক্ট কি? এমএনএস, আরএস, কিড, ডাফি। ডাফিটা হইলো উইক এক্সাম্পল অফ অ্যান্টিবডি মে শো ডোজেস, মে শো ডোজেস, কি উইক এক্সাম্পল অফ অ্যান্টিবডি। ডাফি আবার 2 ধরনের রিঅ্যাকশন করবে, সে উইক যদি হয় সেক্ষেত্রেও ডোজেস ইফেক্ট হতে পারে। আচ্ছা, এবার আসেন যে আমরা এনজাইম দ্বারা যখন ট্রিট করি, এনজাইম দ্বারা তখন হচ্ছে কি ইনহ্যান্স কে কে হবে? আমরা কিট, আরএস, লুইস, পি, আই, এরা যখন আমি ব্যবহার করব, এনজাইম দ্বারা ট্রিট করব, রিঅ্যাকশনের গতিটা বাড়বে, রিঅ্যাকশনের গতিটা বাড়বে। এবং এনজাইম দ্বারা ট্রিট করলে ডিস্ট্রয় হবে ডাফি এ, ডাফি বি এবং এমএনএস। এস হলো ভেরিয়েবল, এস মানে স্মল এসটা হলো ভেরিয়েবল। ভেরিয়েবল হোয়েন ইউজিং ইন হাউস ট্রিট সেল, মানে সে রিঅ্যাকশনের গতি বাড়তেও পারে আবার ডিস্ট্রয় হতে পারে। কটসেলটা কি? কটসেলে হচ্ছে গিয়ে আই পজিটিভ থাকে। কটসেল, কটসেলে আইটা কোন সময় পাই আমরা? আই স্মল আই, স্মল আই কোন সময় পাই? বয়সের কোন সময়টা পাই? মনে হয় তো ইনফান্টের সময় পাওয়া যায়। ইনফ্রান্টের সময় আমরা আইটা পাই। হ্যাঁ, তার মানে এটা কট সেলে পাই এবং কট সেলে আই অ্যাবসেন্ট পাই, লুইস অ্যাবসেন্ট পাই, এসডিএ 1 অ্যাবসেন্ট পাই, এসডিএ হচ্ছে গিয়ে সিডো, এটাকে বলা হয় সিডো, সিডো আমরা অ্যাবসেন্ট পাই। এবার আসেন এই যে এনজাইম ট্রিটেড দ্বারা ডোজেস ইফেক্ট কারা, এটা টানা মুখস্থ করতে হবে ভাইয়া। বিওসি যখন সলভ করবেন প্রত্যেকটা জিনিস মানে চোখ বন্ধ করলে যাতে মাথায় থাকে। এবার আসেন অ্যান্টিবডির ক্যারেক্টারিস্টিক। আমরা তো অলরেডি মনে হয় বুঝতে পারতেছি কারা 37-এ করবে, তারা আইজিজি, কারা আইজিএম, কারা হচ্ছে স্যালাইন দ্বারা এনহ্যান্স হবে। অলরেডি আমরা মনে হয় বুঝতে পারতেছি মনে হয়, কি বলেন? আচ্ছা, জি এবার ভাইয়া, আসেন। হ্যাঁ, সেটাই এতদিনে বুঝতে পারার কথা। কেন? যেমন আমরা অ্যান্টিবডি ক্যারেক্টারিস্টিক, এটা কিন্তু ক্যারেক্টারটা বুঝতেই হবে, অন্যতো কোশ্চেন কিন্তু আপনি সলভ করতে পারবেন না। যেমন আমরা উল্টা হয়ে গেল, টেম্পারেচারটা পরে থাকলে ভালো হইতো। আচ্ছা, যারা
অ্যান্টি আই, এইস, এন, এন, এম, P1, লুথান এ, লুথান না লুইস এটা, লুইস। লুইস, লুইস এ, লুইস বি, এরা হচ্ছে গিয়ে আইজিএম। আইজিএম কি হয়? আইজিএমটা হচ্ছে ওই মিডিয়ামটা হলো স্যালাইন। স্যালাইন মিডিয়ামটা আমরা হচ্ছে গিয়ে ব্যবহার করব, মানে সেখানে ওই এনহান্সমেন্ট মিডিয়া হিসাবে ব্যবহার করব। এরা 4 থেকে 22 ডিগ্রিতে টেম্পারেচার, মানে রিয়াকশনের রেটটা ভালো হবে। কথাটা বুঝছেন কিনা? ক্যারেক্টারিস্টিক কিভাবে আইডেন্টিফাই করলাম ভাইয়া? মনে রাখতে হবে, ক্যারেক্টারিস্টিক মনে রাখতে হবে। এবার আসেন আরএস অ্যান্টিবডি, যারা আরএস অ্যান্টিবডি ডিসিই, ইসিই, এরা আইজিজি। আইজিজি এরা হচ্ছে কি লিস এবং অ্যালবুমিন হলো ইনহ্যান্স মিডিয়া। তারা 37 টেম্পারেচারে তাদের রিয়াকশন সুন্দর হয়। এবার আসেন তারা মাঝে মাঝে ডোজেস ইফেক্ট শো করে, তাদের হচ্ছে আইজিএমও হয়, কোল্ড অ্যান্টিবডি রিয়াক্টিং হায়ার থার্মাল রেঞ্জ। আমাদের সেটা হচ্ছে গিয়ে কিছু কিছু সময় তারা হচ্ছে গিয়ে ওই আইজিএম এর ক্যারেক্টারিস্টিকও শো করে। এখন চোখ চোখ বন্ধ করে তাকে 37-এ বলা যাবে না, তাকে আইজিজিও বলতে, আইজিএমও বলতে হবে। এবার আসেন যে এটা জানলাম যে আহ তারা স্পেসিফিকলি কোন কোন অ্যান্টিবডি গুলো লিজ দ্বারা ইনহ্যান্সমেন্ট হয়। এবার আসেন এই যে অ্যান্টি ডি, অ্যান্টি সি, অ্যান্টি ই, কেল, কি, ডাফি, এম, সিই, এরা আইজিজি এবং তারা অ্যান্টি হিউম্যান গ্লোবুলিনে ইনহ্যান্সমেন্ট হবে, 37-এ ইনহ্যান্সমেন্ট হবে। এখানে কিন্তু এই কি বলে আমরা আর এস ডিসিই এদেরকে কিন্তু অ্যান্টি হিউম্যান গ্লোবিন এখানে আমরা বলি না। অ্যান্টি হিউম্যান গ্লোবিন বলতেছি গ্রুপ অফ গ্রুপকে, মানে গ্রুপ অফ পিপল যখন একসাথে হয় তখন তারা অ্যান্টি হিউম্যান গ্লোবিনে রিয়াক্ট করে। তার মানে আর এইচ গ্রুপের যারা আছে তারা তো অ্যান্টি হিউম্যান গ্লোবিন রিয়াক্ট করবে। ডাফি, কিড এবং এম এরাও হচ্ছে গিয়ে কিছু কিছু সময় তারা হচ্ছে অ্যান্টি হিউম্যান গ্লোবিলিনে তারা রিয়াকশন করবে। কমপ্লিমেন্ট বাইন্ডিং অ্যান্টিবডি, এখন কমপ্লিমেন্টের সাথে বাইন্ড করে কারা? যারা ইমিউনোলজিতে পড়ছেন তারা জানেন যে যখন একটা অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি বাইন্ড করে তাদের মাথার উপরে একটা কমপ্লিমেন্ট এসে বসে। এই কমপ্লিমেন্ট বসে একটা কমপ্লিমেন্ট ক্যাসকেড সে শুরু করে, ক্যাসকেড শুরু করে সেটা আমার সার্কুলেশন থেকে এই যে অ্যান্টিবডি, অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি কমপ্লেক্স আছে এদেরকে ডিস্ট্রয় করে, এদেরকে সার্কুলেশন থেকে বের করে দেয়। এখন এই যে কমপ্লিমেন্ট বাইন্ডিং অ্যান্টিবডি কারা? মোস্ট কমন এটার ভিতরে, কমপ্লিমেন্ট বাইন্ডিং অ্যান্টিবডির ভিতরে মোস্ট কমনলি হচ্ছে আই, লুইস এ এবং লুইস বি। এরা হচ্ছে গিয়ে কমপ্লিমেন্টের সাথে বাইন্ড করতে পারে। আর এরা হচ্ছে আইজিজি স্পেসিফিক ইউজিং, এরা হচ্ছে পলি স্পেসিফিক অ্যান্টিজেন দ্বারা তাকে আইডেন্টিফাই করতে হয়। তাহলে এটা একদম মুখস্থ করতে হবে আপনাদের। এটা খুব শুধুমাত্র একমাত্র কমপ্লিমেন্ট বাইন্ডিং অ্যান্টিজেন অ্যান্টিবডি কারা? আই, লুইস এ, লুইস বি। সিম্পল জিনিস। 37-এ কারা রিয়াকশন করে? 37-এ হচ্ছে গিয়ে আর এইস অ্যান্টিবডি গুলো করবে, কেলকিট, ডাফি, এবং তারা 37-এ রিয়াকশন করবে, অ্যান্টি হিউম্যান গ্লোবিনের রিয়াকশন করবে। আর এর ভিতরে আর এইস অ্যান্টিবডি যারা আছে তারা লিস এবং হচ্ছে গিয়ে অ্যালবুমিন দ্বারা ইনহ্যান্স হবে। এবং কোল্ড কারা? কোল্ড হইল গিয়ে আইপি যারা আছে, এই যে লুইস এ, লুইস বি। লুইস এ, লুইস বি কিন্তু দুই ধরনের, লুইস এ, লুইস বি, লুইস এ না একই, লুইস এ, লুইস বি, হ্যাঁ দুই ধরনের। তারা কমপ্লিমেন্টের সাথে বাইন্ড করতে পারে, লুইস এ, লুইস বি। তাদের ক্যারেক্টার দুইটা, লুইস এ, লুইস বি, তারা হচ্ছে কোল্ড রিয়াক্টিং, তারা 2 থেকে 22-এ হচ্ছে রিয়াকশন করে, তারা কমপ্লিমেন্টের সাথে বাইন্ড করতে পারে। এবং এই যে কোল্ড রিয়াক্টিং এর ভিতরে আই, এম, পি, এইচ এবং এন, এরা হচ্ছে গিয়ে স্যালাইন দ্বারা ইনহ্যান্সমেন্ট হবে। এবার একটু হিস্টোরি দেখি। মাংকি কি বলছে? মাংকি বলতেছে, মাংকির হাতে হইল মাই নেম ইজ ডাফি। ওকে ঠিক আছে, মাই নেম ইজ ডাফি। আচ্ছা, ডাফি মানে আর এস। ডাফির সাথে কারা আছে দেখি? আর এস অ্যান্টিবডির সাথে। ওকে, ডাফি, মাই নেম ইজ ডাফি। আবার হাতে আছে এম এবং এস। কেমনে হইলো? রিমেম্বার ডোজেস। আচ্ছা, ডোজেস হইল
এম এবং এস, এম তারা আইজিজি এবং আইজিএম। আচ্ছা ঠিক আছে, তারা দুই ধরনের। আচ্ছা ওকে, একটু কিড অ্যান্ড ডাফি দ্য মাঙ্কি আর এস ইট এ লট অফ এমএনএস। আচ্ছা, এটাকে ব্রেকডাউন করতে পারবেন? আমার মাথায় আসতেছে না। কিডের ভিতরে জেকে এ, জেকে বি, ডাফি, ডাফি এ, ডাফি বি, মাঙ্কি আর এস অ্যান্টিবডি, এমএনএস ডোজেস, লট অফ ডোজেস। আচ্ছা, যদি আমরা কিডের কথা চিন্তা করি, কিডের কথা যদি চিন্তা করি, কিড কিড জেকে এ, জেকে বি, আহ, 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 আহ। উম, কিড তো, আচ্ছা, কিড অ্যান্ড ডাফি, কিড অ্যান্ড ডাফি, দ্য মাঙ্কি আর এস লট, লট অফ এমএনএস। ক্যারেক্টার তো মিলাইতে পারতেছে না। কেউ মিলাইতে পারতেছেন? আছেন না নাই? ভাই আমরা আছি, এটা ডিস্ট্রয়ের জন্য না? ডাফি এম এন এস, এটা লট অফ মানে যে ডিস্ট্রয় একটা আছে এটার জন্য না ভাই এটা? না না, কথাটা এরকম না। আমি যেটা খুঁজতেছি, এম এবং এনএস এরা দুই ধরনের। আইজি জিও, এই যে এম এবং এন, এরা ধরেন আইজিজি, আবার হচ্ছে আইজিএম, আইজিএম আর কি, আইজিএম, আবার তারা আইজিজি, দুই ধরনের ক্যারেক্টার শো করতেছে ডোজেস। সেইটাই মনে হয় মনে রাখার জন্য, কিড অ্যান্ড ডাফি। এটা ভাই ওই যে যে ইনহ্যান্স বাড়ে কোন কোন আর হচ্ছে ডিস্ট্রয়টাতে এটা মিলতেছে ডাফি। ওই যে আমরা আজকে যে গ্রুপ স্টাডি করছি তখন ওই যে ডাফি রাফি মিলাইয়া পড়ছি, ওটার সাথে মিলছে। আর এম মানে মাংকি, আর এন আছে, আর এম দিয়ে আমরা আরেকটা বলছি, এসও আছে। যাক, এটা বুঝতে পারলেই হইলো। এটা মনে রাখার জিনিস, আমার মাথায় নাই এটা। এটা দেখে নিন, মানে এগুলোই আপনাদের মনে রাখবেন। এবার গল্পটা কে বলবেন আমাকে? গল্প গল্প, it's time to discuss about the, এটা কি বলে, পোয়েম বলে না কি বলে, ছড়া না, ছড়া না কি বলে এটাকে? আচ্ছা যাই হোক, এটা গল্পই বলি, স্টোরি বলি। এটা কে শোনাবেন? এটা পেঙ্গুইনের গল্প না ভাইয়া? পেঙ্গুলি গল্প, কে পেঙ্গুলি গল্প শোনাবেন? হারি 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 হারি, সময় কম, অনেক সময় বেজে গেছে। যে পেঙ্গুইনের নাম নিচ্ছে সে বলুক। পেঙ্গুইনের নাম নিছে তার মানে, আচ্ছা, ফেরদৌসী আবার আপার রিক্তা, দুইজন হচ্ছে গিয়ে এটা একটু এক্সপ্লেন করার চেষ্টা করবেন। ফেরদৌসী আপার এবং রিক্তা, ঠিকটা শুরু করেন। আচ্ছা, এইটা হলো, আমরা গল্পটা শেষ করি, তারপরে এটা সারমর্ম বোঝার চেষ্টা করবো। রিমেম্বার অ্যান্টিবডি টেম্পারেচার। হ্যাঁ, শুরু করবেন রিক্তা? আছেন না নাই? আসি ভাইয়া, আপনি করবেন? না, শুরু করেন, আমি আপনাকে হেল্পার হিসেবে কাজ করবো। বলেন। Let's go on a journey to help you associated blood group antibodies and their temperature of reactivity. এটা একটু ট্রান্সলেটে কে ইয়ে করবেন? ফেরদৌসী আপা জি ভাইয়া, ট্রান্সলেট করেন। আচ্ছা। Let's চলো আমরা যাই help হেল্প ইউর অ্যাসোসিয়েটেড ব্লাড গ্রুপ অ্যান্টিবডি ব্লাড গ্রুপের দিকে যাই অ্যান্ড দেয়ার টেম্পারার অফ দ্য রিঅ্যাক্টিভিটি, মানে temperature. তাদের যে অ্যাক্টিভিটিস, মানে টেম্পারাল অ্যাক্টিভিটিস এর দিকে আর কি যাই নাকি? আমরা একটা জার্নি করি যেখানে অ্যান্টিবডি, ব্লাড গ্রুপের অ্যান্টিবডি এবং তাদের টেম্পারেচার, কোন টেম্পারেচারে তাদের রিঅ্যাক্টিভিটি, এইটার দিকে আমরা যাবো, এইটা সম্বন্ধে আমরা জানবো। ওকে, নেক্সট।
First, we are going to a place that is very cold. হুম, প্রথমে সর্বপ্রথম আমরা যাব প্লেস টু ভেরি কোল্ড, মানে ঠান্ডা স্থানে, খুব আমরা ঠান্ডা স্থানে অ্যান্টার্কটিকা যাব। যাচ্ছি। অ্যান্টার্কটিকা যাচ্ছি নাকি? হ্যাঁ, ওকে, অ্যান্টার্কটিকায় গেলাম। in your mind, see yourself putting on a fur parka. পুরপাকারা, পুরপারকা, পুরপারকা, পুটিং অন পুরপারকা। পুরপারকা মানে কাইন্ড অফ ড্রেস, হ্যাঁ, মানে ওই যে একদম মাথাটা ঢেকে রাখে শীতের দেশে, ঠিক না? Oh, এটার ইয়েটা অন্যরকম হতে পারে, আমরা ইমাজিন করি, আমরা এটার কোনো মানে বেসিক ওয়ার্ড পাচ্ছি না, মানে সিনোনিম পাচ্ছি না, এই জন্য আমরা ওইটা ইমাজিন করে নিচ্ছি। তারপরে gloves and some very warm boots. তার মানে ফেরদৌসেপা মানে আমরা যে ইন ইউর মাইন্ড, তোমার মাইন্ড, মানে তোমার মানে মনোযোগ আকর্ষণ করে নাকি? না, আপনি শোনেন, আমরা তো এখন মানে ওই 2 মার্কের অ্যান্সার টু দা ট্রান্সলেশন এগুলা পড়ি না, আমরা মেইন ওয়ার্ডটা আমরা ট্রান্সলেট আচ্ছা। করব, মেইন Okay. থিমটা। যে ইউর সেলফ পুটিং অন এ পার্ক, মানে গ্লোভস এবং বেরি ওয়ার্ম, মানে মানে শরীরটা গরম রাখার জন্য বুট পরবো, মানে বোট জুতা পরবো, আর হলো গ্লোভস পরবো, এটা মেইনলি কথা বলছি। তার মানে আপনার মাথায় রাখতে হবে, আমরা যেখানে যাচ্ছি সেখানে আমরা পুরপাকড়া হচ্ছে গিয়ে মানে ভারী কোনো একটা ড্রেস পরতেছি, গ্লোভস হুম। পরতেছি, এবং পায়ে যে বুটটা পরতেছি সেটা খুব ওয়ার্ম বুট পরতে হবে। তার মানে কি আপনি অ্যান্টার্কটিকা মহাদেশে, বরফের মহাদেশে হ্যাঁ, অনেক যাইতেছেন। ঠান্ডা জায়গায় যাইতেছে। ওকে, ঠিক আছে, নেক্সট। Let's get in our kayak and start pedaling. প্যাডেলিং। Let's get in our kayak. কায়াক কি ভাইয়া? সবাই কি আছে না সবাই চলে গেছে, না সবাই বিরক্ত হচ্ছেন? আমাদের সবাই কায়াক না। স্টার্ট পেডিং। এটা কিন্তু একটা গল্প, মানে পেডলিং। আমরা শোনেন, আমরা যে সবকিছু মুখস্থ করে গিয়ে পরীক্ষার হলে লিখতে পারবো এটার গ্যারান্টি আমিও দিতে পারবো না, আপনিও দিতে পারবেন না। কিছু কিছু জিনিস আমাদের বুঝে এরকম, দিতে হবে। হ্যাঁ, বুঝে দিতে হবে। আচ্ছা, হ্যাঁ, পড়েন। তারপর হচ্ছে we pedally না না না, আমরা মিস করে গেছি। লেটস গেট আওয়ার কায়াক এন্ড স্টার্ট প্যাডেলিং। আমরা Let's get- রাঙামাটিতে দেখি না, রাঙামাটির সিনেমার ভিতরে পুকুরের ভিতরে ওই ছোট যে ছোট নৌকো, ওই যে বোট বাইক করে যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কায়াকিং করে, কাইকিং করে যে কায়াকিং করে, এই Kayaking সেই করে। কায়াকিং। ও, কায়াকিং করে কিভাবে? একবার হাত দিয়ে করা যায়, আবার পায়েও দুই পেডাল পাশ থাকে। দিয়ে একটু ঘোরা ঘুরি। এক্স্যাক্টলি, তার মানে কি আমরা শুরু করলাম, কায়াকিং শুরু করলাম এবং প্যাডেলিং শুরু করতেছি। ওকে, প্যাডেলিং শুরু করলাম। নেক্সট। We pedal and just when you think you can't pedal on more stroke, we finally reach land. মানে ফাইনালি আমরা আর কি পেডেল দিতে দিতে ওই পেডাল ল্যান্ডে দিতে দিতে পৌঁছাইলাম। আমরা লাস্ট পর্যায়ে পৌঁছাইলাম। এরকমই তো। তারপরে হচ্ছে ভাই বুঝলাম তো। এরকমই তো। হম, আমরা একটা মিনিট, আমি একটা মেসেজ রিপ্লাই দিই। জি ভাইয়া। আচ্ছা, আমরা যখন ওই যে নৌকায় চড়ি না, জি ভাইয়া। আমরা নৌকায় যখন চড়ি তখন হচ্ছে গিয়ে মানে যখন নদীর পাশে ভিড়ে তখন নৌকাটা যায় একটা ধাক্কা খায়, না খায় কেন? কারণ আপনি ল্যান্ডে চলে আসছেন আর সামনে যাচ্ছে না, ঠিক না? তো সেটাই, উই প্যাডেল এন্ড জাস্ট হোয়েন ইউ থিঙ্ক ইউ ক্যান নট প্যাডেল, এখন যখন আপনি চিন্তা করতেছেন আপনি আর প্যাডেল করতে পারতেছেন না, ওয়ান মোর স্ট্রোক উই ফাইনালি রিচ ল্যান্ড। তার মানে আমরা যখন প্যাডেল করতে পারতেছি না, তার মানে কি সামনে ল্যান্ডের কাছে ভিড়ে গেছি, তার মানে কি আমরা অ্যান্টার্কটিকা মহাদেশে পৌঁছে গেছি। ওকে, নেক্সট। Up ahead we see an igloo.
and we know that it is very cold here because the thermometer on the igloo reaches 4 degrees centigrade. হুম, আচ্ছা বলেন বলেন। সামনে আমরা Okay. একটি ইগলো দেখতে পেলাম আর কি, তো এটা বুঝতে কি পারলাম। সুবর্ণা মানে বলতেছে? ওটা অনেক বেশি কোল্ড ছিল, জি ভাইয়া, কারণ বুঝতে পারলাম এখন খুব বেশি ঠান্ডা। মানে থার্মোমিটারটা 60 ডিগ্রি সেন্টিগ্রেডে পৌঁছাইছে। ইগলোর আচ্ছা থার্মোমিটারে 4 ডিগ্রি সেন্টিগ্রেড দেখাচ্ছে আর কি। মানে আমরা ইগলুতে যখন থার্মোমিটারটা 60 ডিগ্রি। আমরা যখন সামনে গেছি তখন we see an igloo and we know that is very cold here because thermometer on the igloo read 4 degree. আমরা যখন পৌঁছালাম তখন একটা ইগলু দেখতে পাইছি। ইগলুটা বলা হয় যেখানে ওই যে বরফ দিয়ে বরফকে মানে কি বলে বরফের ঘর। হ্যাঁ, বরফের ঘর, এবং এখানে একটা টেম্পারেচার মিটার আছে, সেখানে আমি দেখতেছি টেম্পারেচার 4 ডিগ্রি সেলসিয়াস। জি ভাইয়া, জি ভাইয়া। ওকে নেক্সট। Suddenly out of the igloo comes Louis the Eskimo. এস্কিমো, Eskimo. লুইস দা এস্কিমো, এস্কিমোটা কি ছিল ভাইয়া? এস্কিমো কাম লুইস, লুইস তো 4 ডিগ্রিতে ছিল, কিন্তু এস্কিমোটা কি ছিল? লুইস দা এস্কিমো কি মনে হয় শুধুই ওইটা বুঝেছে নাকি? ইস্কুমি না দা না 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 না, এস্কিমোটা আমি একটু দেখি, এস্কিমোটার কথা তো মনে নাই। এস্কিমো, হোয়াট ইজ এস্কিমো? পড়েন ইস্কিমোটা, তার মানে আমি একটু সিনোনিমটা ভাঙায় দেই। আমরা সাডেনলি আমরা যখন ইগলু দেখেন, সাডেনলি আমরা দেখতেছি ইগলু থেকে লুইস এবং লুইস দা এস্কিমো, তো লুইস বের হয়ে আসছে, বাস এতটুকু। ওকে জি ভাইয়া। ওকে নেক্সট। We know he is a very friendly Eskimo because he says hi. Because he says hi. আমি তো দেখতেছি ইস্কিমো, Eskimo. ইস্কিমোটা কে, এটা খুঁজে না বের করলে। কারণ he says hi. কারণ সে hi বলছে। ইস্কিমো দ্বারা we have reviewed আমরা জানি he is very friendly. সে খুব বন্ধুত্ব স্কিমোটা, বিকজ কারণ সে বলছে হাই হাই। ওকে সামনে আগে আমি ইস্কিমোটা একটু ট্রান্সলেট করে দিচ্ছি। তার মানে ইস্কিমো কি হইছে? আচ্ছা এটা ফ্রেন্ডলি, ভেরি ফ্রেন্ডলি। উই নো হি ইজ ভেরি ফ্রেন্ডলি ইস্কিমো বিকজ হি সেজ হাই। ইস্কিমো, স্কিমোটা কে, এর মধ্যে কেউ আছে স্কিমো? ভাইয়া স্কিমো তো মনে হচ্ছে এই যে হাই দিচ্ছে। আচ্ছা দাঁড়ান, ইস্কিমো রেফার দা ইন্ডিজিনাস পিপল, আচ্ছা ইন্ডিজিনাস পিপল ট্রেডিশনাল আলাস্কা। ও আচ্ছা, ইস্কিমোটা হলো একটা পিপল বের হয়ে আসছে, হ্যাঁ একটা এই যে হাই পিপল, দিচ্ছে। হ্যাঁ একটা পিপল বের হয়ে আসছে এবং সে আপনাদেরকে হাই দিচ্ছে। হ্যাঁ, এবং ইস্কিমো সে হলো হচ্ছে খুব ফ্রেন্ডলি। ইস্কিমো, হ্যাঁ ইস্কিমোটা বেসিক্যালি ঠান্ডার দেশে থাকে। তার মানে সাডেনলি আউট অফ দা ইগলো কাম লুইস এন্ড লুইস দা ইস্কিমো, তার মানে সে বের হয়ে আসলো ইস্কিমো মানে লুইস দা ইস্কিমো মানে ইস্কিমোর সাথে বের হয়ে আসতেছে। উই নো হি ইজ ভেরি ফ্রেন্ডলি ইস্কিমো, তার মানে আমরা জানি যে ইস্কিমো হচ্ছে ভেরি ফ্রেন্ডলি বিকজ হি সে হাই, এবং সে আপনাকে হাই দিচ্ছে। দিস টেল আস দা লুইস, এবং দিস টেল আস দা লুইস HIN কোল্ড রিঅ্যাক্টিভ, তার মানে আপনাকে এই যে হাই দিচ্ছে, হাই আই এম লুইস, যখন ওই ইস্কিমো যখন হচ্ছে বের হয়ে আসলো, ইস্কিমো মানে ওই পিপলের নাম, মানে মানুষটার নাম, ওকে ওই জাতিটার নাম, সে বের হয়ে বুঝতেছে যে হাই আমি হচ্ছে লুইস,
এখন আপনি যখন লুইস ওই ইয়ে থেকে বের হয়ে আসলো তখন মানে আপনাকে হাই দিল, তখন আপনার বুঝতে হবে এবং বলতেছে যে এই দিস টেলাস, মানে লুইস বলতেছে HI এবং HI এই অ্যান্টিবডি গুলো হচ্ছে কি কোল্ড অ্যান্টিবডি। অ্যান্টিবডি ঠান্ডা লুইসের সাথে I এবং H এটা ইন্ডিকেট করে দিচ্ছে তারা কোল্ড অ্যান্টিবডি। নেক্সট উই সি দ্য মোস্ট অ্যামেজিং সাইট। এরপরে আমরা আরেকটা অ্যামেজিং সাইট দেখতেছি, আউট অফ দ্য সেম ইগলু, এবং ওই সেম ইগলু থেকে একটা পেঙ্গুইন বের হয়ে আসলো। পেঙ্গুইন পোলার আইসক্রিমের উপরে দেখি না পেঙ্গুইন, পেঙ্গুইন পেঙ্গুইন, একটা পেঙ্গুইন বের হয়ে আসলো। এন্ড আন্ডার হিজ উইং, এবং তার বগলের নিচে, তার পাখার নিচে, হি ক্যারিং দ্য বিগেস্ট ব্যাগ, এবং একটা ব্যাগ ক্যারি করতেছে অফ M&S ক্যান্ডি, এবং ব্যাগের ভিতরে একটা M&S M এবং সরি এস না M এবং N একটা ক্যান্ডি ক্যারি করতেছে। ইউ হ্যাভ এভার সিন, এটা যেটা তুমি কখনো দেখো না। দিস টেল আস, এটা আপনাকে বলতেছে পেঙ্গুইন ইকুয়াল টু P1, মানে একটা পেঙ্গুইন, পেঙ্গুইন 1, একটা পেঙ্গুইন বের হয়ে আসতেছে এবং একটা ক্যান্ডি, তার মানে M এবং N অ্যান্টিবডি অলসো রিঅ্যাক্ট এট কোল্ড, এবং তারা আপনাকে বুঝিয়ে দিচ্ছে তার মানে হচ্ছে কি M এবং P M&P কোল্ড রিঅ্যাক্টিভ। ওকে, from our cold we know Lewis HIP MN antibody based reactor 4 ডিগ্রি। তার মানে কি এরা হচ্ছে সব কোল্ড কারা? এই অ্যান্টিবডি, পেঙ্গুইনের এটা হচ্ছে লুইস HI P1 M আর N। ও ভেরি গুড, ভেরি গুড। এবার আসেন, এবার আমরা ঠান্ডার দেশ থেকে অন্যদিকে যাব। টু লার্ন অ্যাবাউট অ্যান্টিবডি দ্যাট রিঅ্যাক্ট 37, আমরা 37 এ কারা রিঅ্যাক্ট করে এখন আমরা সেটা সম্বন্ধে জানবো। উই মাস্ট ট্রাভেল এ ডিফারেন্ট পার্ট অফ ওয়ার্ল্ড, আমরা মানে পৃথিবীর অন্যদিকে চলে যাব, ডিফারেন্ট পার্ট। লেটস গেট ইন আওয়ার কায়াক এন্ড প্যাডেল টু জঙ্গল টেরিটরি, আমরা জঙ্গলের দিকে যাব, কায়াকিং করে উল্টা দিকে যাচ্ছি। উই প্যাডেল ফর দিস সিম লাইক ডে, আমরা প্যাডেল করতে করতে অনেকদিন চলে গেছে। দ্য সান ইজ শাইনিং, এবং সেইখানে সানটা শাইনিং মানে বেশি খরা, এন্ড ইটস গেটিং ওয়ার্মার এন্ড ওয়ার্মার, এবং এই সান যেহেতু শাইনিং বেশি করতেছে এবং টেম্পারেচারটা অনেক ওয়ার্ম। উই কুইকলি শেড আওয়ার পুরপাকারা। পুরপাকারা জানি কি ছিল? ওই আমাদের যে ড্রেসটা, সেই ড্রেসটা খুলে ফেললাম, বুটটা খুলে ফেললাম, গ্লোভসটা খুলে ফেললাম, যেহেতু ওয়ার্ম বেশি, ওখানে অনেক গরম। ইট at least 37, যেই টেম্পারেচারটা আমরা উপলব্ধি করছি, আমরা একদম জামাকাপড় খুলে ফেলছি, আমার মনে হয় এখানে 37 এর উপরে টেম্পারেচার আছে। ফাইনালি উই রিচ ল্যান্ড, এবং আমরা হচ্ছে কি একটা ল্যান্ডে পৌঁছালাম। গেজ at the jungle that lay before us, আমরা এটা কোনো সময় দেখি না। আফের উই সি দ্য জঙ্গল জিম, আমরা যখন সামনে আগাইলাম, যখন হচ্ছে কি সামনে আগাইছি, সি জঙ্গল জিম, আমরা জঙ্গল জিম নামে একজনকে দেখতেছি। রিডিং এ বুক অ্যাবাউট দ্য রেসাস মাঙ্কি ইন দ্য জঙ্গল, আমরা একজন জঙ্গল জিমকে দেখতেছি এবং তাকে একটা বই পড়তে দেখতেছি। এই যে তাকে বই পড়তে দেখতেছি, সে রেসাস মাঙ্কি সম্বন্ধে জানতেছে। দিস টেল আস আরএস অ্যান্টিবডি এট 37, তার মানে এই যে আপনাকে এটা প্রুভ করতেছে যে আরএস অ্যান্টিবডিটা হলো ওই যে ওয়ার্ম এলাকায় গেছেন মতো তাকে পাইছেন। জঙ্গল জিম টেল আস there are other things in this environment that cannot be seen unless you look very closely. এই জঙ্গল জিম আপনাকে বলতেছে যে এই এনভায়রনমেন্টের ভিতরে আরো অন্য কিছু আছে যেটা আপনি সহজে দেখতে পারেন না, সহজে আমরা দেখতে পাই না। He take us the middle of the jungle, সে আমাদেরকে জঙ্গলের মাঝখানে নিয়ে গেল। We hike our way through the wind veins and the
বেঞ্চেস আনটিল, মানে আপনারা বেঞ্চের উপরে দাঁড়াইছেন, উই কাম টু ক্লিয়ারিং, মানে আমরা বেঞ্চের উপরে দাঁড়ানোর পরে ওই যেহেতু আমরা জঙ্গলের মাঝখানে গেছি, আমরা সেটা আরো ভালোভাবে দেখার চেষ্টা করতেছি। আমরা তখন দেখতেছি দ্য মিডল অফ দ্য ক্লিয়ারিং দ্য টু বিগ হার্ট, আমরা হচ্ছে কি দুইটা বড় কুড়েঘর দেখতে পাচ্ছি, হ্যাঁ, এন্ড এ ভেরি টাইনি হার্ট, এবং আর একটা ছোট কুড়েঘর দেখতে পাচ্ছি। দ্য বিগ হার্ট হ্যাভ ওনার নেম অন দেম, মানে বড় কুড়েঘর গুলোতে তাদের ওনার নেম লেখা আছে। অন ওয়ান বিলং দ্য কিডস, প্রথমটায় লেখা হইলো কেল, এন্ড আদার ইজ ডাফি, এবং পরেরটা লেখা হইলো ডাফি। তার মানে দুই ভাইয়ের দুইটা কুড়েঘর দেখতে পাইতেছেন, সেটার ভিতরে ডাফি এবং 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 কেল লেখা, এবং ছোট যেটা আছে, ছোট কুড়েঘর যেটা আছে, সেটা লেখা আছে কিড। তো ফর আওয়ার ভিজিট জঙ্গল জিম, আমরা যখন মানে কি বলে এই ভিজিট থেকে জঙ্গল জিমের কাছ থেকে যখন আমরা ভিজিট করে আসলাম, উই নো দ্য আরএস অ্যান্টিবডি ক্যান বি সিন 37, আমরা তখন বুঝতে পারলাম 37-এ মানে ওয়ার্ম এলাকায় আমি আরএস অ্যান্টিবডিকে পাচ্ছি। বাট টু বি সি দ্য কেল কিড ডাফি এস reaction, we must be look further and do the antiglobulin test, এবং 37-এ ডিরেক্টলি আমার আরএস অ্যান্টিবডি রিঅ্যাকশন করতেছে, বাট এই যে এমএনএস না সরি কেল কিড ডাফি এরাও 37 আইজিজি, বাট তাদেরকে দেখতে হলে, তাদেরকে আইডেন্টিফিকেশন করতে হলে অ্যান্টিগ্লোবুলিন টেস্ট করতে হবে। ওকে, টেক 3 মিনিট এন্ড রিপিট দ্য স্টোরি। এখন আপনারা আবার 3 মিনিট সময় নেবেন, রিপিট করবেন স্টোরিটা। ওকে, নাও ইউ আর স্টেট অপটিমাম টেম্পারেচার, এবং তখন আপনি অপটিমাম টেম্পারেচার এবং ওই মানে টেম্পারেচার কোনটা রিঅ্যাক্ট হয় সেটা আপনি শিখতে পারবেন। এইটা আমি পড়ায় দিলাম, আপনারা যখন নিজেরা পড়বেন জোরে জোরে পড়বেন। আমি যেভাবে বাচ্চাদের মতো জোরে জোরে পড়ছি সেইভাবে আপনারা পড়বেন। ওকে, আজকে ক্লাসটা আমি মনে করি খুবই এই যে গল্পটার মাধ্যমে ক্লাসটা পূর্ণতা পেলাম। ওকে, তো রেকর্ডিংটা অফ করতেছি। ওকে, ঠিক আছে, রিক্তা চলে গেছে। না ভাইয়া, আচ্ছা, আশা করি পড়াটা আজকের পড়া আজকে